নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গতকাল যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ বল্লালের তৈরি যে ব্যবস্থা সেটা কিভাবে কাজ করলো বা কি ঠিক হলো, ব্যবস্থাটার মধ্যে কি শর্ত ছিল বা কি, এইগুলো নিয়ে। বল্লাল কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। এটা হচ্ছে একটা কিংবদন্তি এবং এটা হচ্ছে সত্য। বল্লাল কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। তিনি সময় বিচার করে যে দুটোর সময় এসেছিল তাই করেছিলেন মুখ্য কুলীন, যে 11টার সময় এসেছিল তাই করেছিলেন তিনি ক্ষত্রিয়, এবং যে 9টার সময় এসেছিল সকাল 9টায় তাকে তিনি করেছিলেন গৌণকুলীন। এর বাইরেও তিনি বংশজ এবং ঘটক বলে দুটো গোষ্ঠী তৈরি করেছিলেন। এখন বল্লাল পুত্র লক্ষণ সেন, বল্লালের এই যে নিয়ম, এটা বলা হয়েছিল যে 36 বছর অন্তর দেখা হবে, যে রিভিউ করে কে কুলীন আছে আর কে নেই, কাকে কুলমর্যাদা থেকে সরানো হবে, কাকে করা হবে, সেইটা সংশোধন করে বলেন এখন থেকে সব জিনিসটা হবে বংশানুক্রমিক এবং শুধু আবৃত্তি গুণ দেখে, অর্থাৎ বিয়ে কন্যা আদান প্রদান এইটা দেখি ঠিক হয়ে যাবে কে কুলীন আছে আর কে কুলীন নেই। অর্থাৎ রক্ত মাংসের উপর বিশেষ জোর পড়েছিল। এই রক্ত মাংসের উপর বেশি জোর পড়ার জন্য এই রক্ত মাংসের ব্যাপারটা, শর্তটাও আলোচনা করা দরকার, যে কি শর্ত ছিল সেটা বল্লাল বেঁধে দিয়েছিলেন। বল্লাল সেন যে শর্তটা বেঁধে দেন সেই শর্ত হচ্ছে অবৈজ্ঞানিক, কিন্তু অবৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও, কেন অবৈজ্ঞানিক পরে বলছি, কিন্তু সেই শর্তগুলো কিরম ছিল। শর্তটা ছিল এরকম, যে মুখ্য কুলীন, যে সে মুখ্য কুলীনের মেয়ে বিয়ে করতে পারবে, ক্ষত্রিয় মেয়ে বিয়ে করতে পারবে, আর ক্ষত্রিয় মেয়ে বিয়ে করতে পারবে, গৌণকুলীনের মেয়েও বিয়ে করতে পারবে। গৌণকুলীনের মেয়ে বিয়ে করতে পারবে, বংশজ মেয়েও বিয়ে করতে পারবে, এবং ঘটক অবস্থা সাপেক্ষে যে কোনো জায়গাতেই মেয়ে দিতে পারবে। সাধারণভাবে ঘটকও চাইতো যে কুলীনের ঘরেতে মেয়েটা যাক। এবার বলার আগে বলে নি, কৌলিন্যের প্রতি এমন ঝোঁক কেন, বা কৌলিন্য ব্যবস্থার প্রতি এত দুর্বলতা বা এত কিসের। কুলীন যে তার কি ব্যাপারটা। কুলীন বলতে বোঝায় যে হচ্ছে মর্যাদাবান। কুলীন সব মানেই হচ্ছে যে মর্যাদাবান, যার মর্যাদা আছে। কুলীন মানে যে কোনো জিনিস খাবে নে, যে কোনো জিনিস ধরবে নে, যে কোনো জিনিসে হাত দেবে নে। কুলীন মানে সমাজের অভাবী সমাজে তার মূল্য অনেক বেশি। একটা জায়গায় কোনো দামি জিনিস রয়েছে, সবাই হাত দিচ্ছে, কুলীন যে ছেলেটি হবে সে সেখান থেকে তফাৎ দাঁড়িয়ে আছে, সবাই বলছে হচ্ছে কুলীন কুলীন কুলীন, খুব বড় ব্যাপার। কুলীন মানে হচ্ছে যে সবকিছুর থেকে তফাৎ রাখবে নিজেকে, নিজের এই তফাৎটা রাখবে সে শুধু ওই মানে আচার আচরণে নয়, রক্তের সম্পর্কতেও তফাৎ রাখবে। এখন যার এত তফাৎ, সে কুলীন। এখন তার কাছে মেয়ে দিলে মেয়ে সুখে থাকবে, এর সুখে থাকার আর একটা কারণ আছে। যে কুলীন হবে সে রাজার কাছ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার পাবে, বিভিন্ন ধরনের ভেট পাবে। এর বাইরেও সামাজিক সম্মান, সাধারণ লোকের কাছে কুলীনের মর্যাদা অনেক বেশি সেকালে ছিল। সেকালে কুলীনের মর্যাদা অনেক বেশি ছিল। তাই সকলেই, এই বাকি যারা রইল, ক্ষত্রিয়, গৌণকুলীন, বংশজ, ঘটক, প্রত্যেকেই চাইতো অবস্থার সাপেক্ষে কুলীন ঘরে মেয়েটা পাঠাতে। কৌলিন্য ব্যবস্থার ত্রুটি বলতে গেলে এইগুলো বলাটা খুব আবশ্যিক। আচ্ছা, এবার পরের অংশে আসি। কুলীন ছেলে তো কুলীন মেয়েই বিয়ে করবে, এটা হচ্ছে বল্লালের তৈরি নিয়ম। কুলীন ছেলে কুলীন মেয়ে বিয়ে করত। কিন্তু সমাজে সব সময়, সর্বকালে, এটা আধুনিক যে বিজ্ঞান সে স্বীকার করেন, এটা সমাজে সর্বকালে সব সময় কন্যার সংখ্যা বেশি বা মেয়ের সংখ্যা বেশি। কুলীন ঘরেতেও মেয়ের সংখ্যা, কুলীন ঘর কেন, কুলীন, ক্ষত্রিয়, গৌণকুলীন বা বংশজ, প্রত্যেক ঘরেতেই মেয়ের সংখ্যা ছিল বেশি। এখন বেশি হওয়ার পরও সমাজের ভারসাম্য হিসাবে ছেলেও থাকে, ফলে ভারসাম্য একটা ছিল। কুলীন ছেলে কুলীন মেয়েকেই বিয়ে করতো, ক্ষত্রিয়কে বিয়ে করতো। কিন্তু এই কুলীন ছেলে যখন কুলীন মেয়ে বিয়ে করতো, তখন কুলীন ছেলে একটা জিনিসের খুব দরকার পড়তো। এই দরকারটা হচ্ছে যে টাকা। বউগুলোকে বুঝতে গেলে টাকা লাগবে না, প্রচুর টাকা লাগবে বউ বুঝতে গেলে। তার 4-5টা বিয়ে করলে তার বউগুলো টানবে কে, বউগুলোকে খাওয়াবে পড়াবে। এইরকম সময় ক্ষত্রিয় এগিয়ে আসতো। ক্ষত্রিয়র ক্ষেত্রে বল্লাল নিয়ম করেছিলেন যে ক্ষত্রিয় চাইলে তার মেয়েটাকে কুলীনের ঘরে পাঠাতে পারবে। ফলে ক্ষত্রিয় মোটা টাকা পণ দিয়ে
মোটা টাকা পণ দিয়ে কুলীন জামাই কেনার দিকে মন দিল। আর কুলীন ছেলেটিও বউ পালন, সংসার পালনের তাগিদে ক্ষত্রিয় মেয়েটাকে নিয়ে গেল বিয়ে করে। এইখান থেকে দেখা গেল কুলীন বাড়িতে ক্ষত্রিয় মেয়ে যতখানি মর্যাদায় প্রতিষ্ঠিত, কুলীন বউ ততখানি মর্যাদায়, কুলীন মেয়েটা ততখানি মর্যাদায় প্রতিষ্ঠিত নয়। কারণ কুলীনের ঘর থেকে সে 4টে বিয়ে করুক বা 5টা বিয়ে করুক, এরা গরিব, এরা দরিদ্র, এদের বাবা 1 পয়সাও পণ দিতে পারেনি। বলা হয়ে থাকে বল্লালী ব্যবস্থা পণ প্রথাকে উৎসাহিত করেছিল এইভাবে। অর্থাৎ বউ পালনের জন্যে ক্ষত্রিয় কন্যা বিয়ে এবং সেখান থেকে পণ নেওয়া। কুলীন ছেলেটি খারাপ ছিল নি, কুলীন ছেলেটিকে বউ পালনের জন্যে অনেক সময় পণ নিয়ে ক্ষত্রিয় মেয়ে বিয়ে করতে হতো। ঠিক একই রকম ভাবে ক্ষত্রিয়র ক্ষেত্রে ক্ষত্রিয়র ঘরে মেয়ে আছে, সেগুলো বিয়ে করার পরও ক্ষত্রিয় ছেলেটি গৌণ কুলীনের মেয়ে বিয়ে করত, কারণ গৌণ কুলীনও পণ দিয়ে তার মেয়েটাকে ক্ষত্রিয়র ঘরেতে পাঠাতো। এই পাঠানোর ক্ষেত্রে যেটা হয় যে ক্ষত্রিয় যদি কুলীনের সঙ্গে তার মেয়ে বিয়ে দেয়, তাহলে ক্ষত্রিয় কখনোই কুলীন হতে পারবে না, কিন্তু ক্ষত্রিয় সামাজিক সম্মান ক্ষত্রিয় সমাজে অনেকটা উঁচুতে উঠে যাবে। ঠিক একই রকম ভাবে গৌণ কুলীন যদি ক্ষত্রিয়কে মেয়ে দিয়ে থাকে, তাহলে গৌণ কুলীন সঙ্গে সঙ্গে ক্ষত্রিয় জায়গা থেকে, গৌণ কুলীনের ক্ষেত্রে একটু আলাদা, গৌণ কুলীন ক্ষত্রিয়তে উঠবে, কিন্তু বলা হয়ে থাকে সেখানেও সে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতো নি, তার গৌণ কুলীনের যে মর্যাদা ছিল সেটাই তার থাকতো। এই ক্ষত্রিয়কে বলা হতো কষ্ট ক্ষত্রিয়, অর্থাৎ সর্বাংশে সে ক্ষত্রিয় হতে পারল নি, তবু তাকে ক্ষত্রিয় বলা হতো। অর্থাৎ গৌণ কুলীন যদি ক্ষত্রিয়র ঘরে মেয়ে দেয়, তাহলে সে সঙ্গে সঙ্গে ক্ষত্রিয় জায়গাতে ওঠে এবং তাকে ক্ষত্রিয় বলে ধরা হতো। এইরকম পরিস্থিতি যেটা হলো যে যখন পণ দিয়ে মেয়েকে ওপরে পাঠানো যাবে কুলীনের কাছে, তখন সকলেই অপেক্ষাকৃত উঁচুতে ওঠার জন্যে পণ দিয়ে মেয়েগুলোকে ওপর দিকে পাঠানো শুরু করলো। ক্ষত্রিয় তার মেয়েকে কুলীনের ঘরে, গৌণ কুলীন তার মেয়েটাকে ক্ষত্রিয়র ঘরে। এইরকম ভাবে পাঠানোর ফলে সমাজের দুটো জায়গাতে মেয়ের ঘাটতি দেখা দিল। এই দুটো জায়গাতে মেয়ের ঘাটতি কেন বলছি, দুটো জায়গাতে দুরকম ফল পড়লো। কুলীন ঘরেতে উঁচুর দিকে, অর্থাৎ কুলীন ঘরগুলোতে ক্ষত্রিয় হতে পারে বা মুখ্য কুলীন হতে পারে, এদের ঘরে মেয়ে জমে যায়, মেয়ে প্রচুর রয়ে গেল। আর নিচের দিকেতে প্রচুর ছেলে পাওয়া গেল যাদের ঘরেতে মেয়ে নেই বা মেয়ের অভাবে ছেলেগুলোর বিয়ে হচ্ছে না। এই জিনিসটা হলো। নিচের দিকে বলতে কি, যারা অকুলীন ঘর, কুলীন নয়, অর্থাৎ সব বংশজ টংশজ এইসব জায়গাগুলোতে হলো যেটা মেয়ের অভাব পড়ে গেল, কারণ সবাই মেয়েগুলোকে অপর দিকে পাঠিয়ে দিচ্ছে। এইবার এই জিনিসটা শুনে স্বাভাবিকভাবেই মনে হবে যে এইগুলো কি মেশিনের মতো ব্যাপার। একটা ঘরেতে যদি কুলীনের ঘরই হয়, কুলীনের ঘরেতে একজন ক্ষত্রিয় একটা মেয়েকে কুলীনের ঘরে পাঠায়, সবাই করবে এটা? তখনকার পরিবেশ পরিস্থিতি এমন ছিল, সকলেই বল্লাল এক ধরনের হিংস্রতার জন্ম দিয়েছিলেন। একদল মানুষকে তিনি বলে দিলেন এরা কুলীন, কিছু বিচারের ব্যাপার নেই। আরেকদল মানুষকে বলে দিলেন ক্ষত্রিয়, আরেকদল মানুষকে তিনি গৌণ কুলীন, এরকম ভাবে ভাগ করে দিলেন। এই ভাগের সময় প্রত্যেককে ওই অনেকটা ওপরে খাবার রয়েছে, হাত দিয়ে পেড়ে নাও, এরকম ভাবেই ওপরের দিকে ওঠো। ফলে ক্ষত্রিয় মর্যাদাবান হওয়ার জন্য সেও পাঠিয়ে দিল, গৌণ কুলীন সেও ক্ষত্রিয়র কাছে মেয়ে পাঠিয়ে দিল। এই মেয়ে পাঠানোর মধ্যে দিয়ে সে ওপরে উঠবে, সে যেমন ওপরে উঠবে, আর একই রকম ভাবে মেয়েদের দিক থেকে এই মেয়েগুলো যারা উপরে যাচ্ছে তারা দেখতে সম্মানের জায়গায় আসীন হচ্ছে, ওই শ্রেণীভুক্ত মেয়ের থেকে তার সম্মান অনেক বেশি। অর্থাৎ বলা যেতে পারে ক্ষত্রিয় ঘরেতে গৌণ কুলীনের মেয়ে সম্মানিত, কারণ গৌণ কুলীন বাবা তার মেয়ের জন্য মোটা অঙ্কের পণ দিয়েছেন। ঠিক একইভাবে কুলীন ঘরেতে, যেটা আগে বললাম, কুলীন ঘরেতে ক্ষত্রিয় মেয়েটা সম্মানিত খুব, কারণ ক্ষত্রিয় বাবা অনেক টাকা পণ দিয়েছে। এর মানে এই নয় যে ক্ষত্রিয় ছেলেটা, কুলীন ছেলেটা বা গৌণ কুলীন যে বাবা, এরা প্রত্যেকে খারাপ, এরা কেউ খারাপ নয়। অবস্থাটাই এমন তৈরি হয়েছিল বল্লালী ব্যবস্থার জন্য যে প্রত্যেকে এই কাজটা করতে বাধ্য হতো। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু এই আজকের একবিংশ শতাব্দী নয়, এটা হচ্ছে সেদিনের সমাজ। তো এইরকম ভাবে দেখা গেল দুটো জিনিস, এক হচ্ছে ওপরে মেয়ে জমছে আর নিচের দিকে মেয়ের অভাব। এ থেকে আরো বিভিন্ন রকম সামাজিক ব্যাধি তৈরি হয়েছিল, কিন্তু বল্লালী ব্যবস্থার ফলে এই জিনিসটা হলো। এখন এই জিনিসটা বলতে গিয়ে অনেকে বলে থাকে, হ্যাঁ, অনেকে বলে বলতে কি
ঊনবিংশ শতাব্দী হচ্ছে এই সব নিয়ে জিজ্ঞাসার সময়। তখন অনেকে বলে উঠল যে এই ব্যবস্থাটা, এই যে এতক্ষণ যা আলোচনা করলাম কৌলিন্য ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে একটি ব্যাপার ছিল। যতক্ষণ কুলীনের আটঘরের মধ্যে মেয়ের আদান প্রদান হতো ততক্ষণ এই সমস্যাটা এরমভাবে দেখা দেয়নি। কুলীনের আটঘর বলতে তারা কুলীনের আটঘর বলতে বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, তখনকার দিনে পাধ্যায় যোগ হতো নি, এগুলোকে চট্ট বন্দ এইভাবে বলা হতো। কুন্দগ্রামী, কাঞ্জিলাল, পুতিটুন্ডু, গাঙ্গুলি, ঘোষাল, এই যে মোটামুটি এইরকম এইগুলো, এরকম আটঘরের মধ্যে যতদিন মেয়ে আদান প্রদান হতো ততদিন এটা সমস্যা তৈরি করতো না। এই বিয়েকে বলা হতো সর্বদারী বিবাহ। তাহলে সমস্যা কি করে তৈরি হলো? সমস্যা তৈরি হলো হচ্ছে দেবীবর ঘটক নামে একজন ঘটক, বল্লাল তার ব্যবস্থার মধ্যে ঘটকের একটা ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ ঘটককে তিনি দায়িত্ব দিয়েছিলেন ঘটক যেন এই ব্যবস্থাটা দেখে কি হচ্ছে না হচ্ছে। তো দেবীবর ঘটক নামে একজন ঘটক, সে কুলীনদের দুরবস্থা দেখে, কুলীনী ব্যবস্থা, কৌলিন্য ব্যবস্থার দুরবস্থা দেখে তিনি, তার মনে হয় যে কৌলিন্য ব্যবস্থাটাকে একটু সাজানো দরকার, তো তিনি সাজানো শুরু করেন। আচ্ছা, এই পর্বে আসার আগে বলি যে বল্লালের যে নিয়ম তার মধ্যে সাতসতী বা সপ্তসতীদের কথাও ছিল। সাতসতী আর সপ্তসতী, সাতসতী বা সপ্তসতী এটা আলাদা কিছু নয়, একই জিনিস। এটা হচ্ছে বল্লালী ব্যবস্থা তৈরির আগে আমাদের দেশে যে বাউন ছিল তাদেরকে বলা হয় সাতশঘর, সেইটাই সাতসতী। বল্লাল এই নিয়মের সময় বলে দিয়েছিলেন যে যদি যাদেরকে কুলীন, যাদেরকে মুখ্য কুলীন, ক্ষত্রিয়, বংশজ, গৌণকুলীন ইত্যাদিভাবে ভাগ করা হচ্ছে, তারা যেন সাতসতী বা সপ্তসতীদের সঙ্গে সম্পর্ক না তৈরি করে। যদি করে তাহলে সঙ্গে সঙ্গে সাতসতী বা সপ্তসতী পর্যায়ে চলে যাবে। তো দেবীবর ঘটক যখন এই কৌলিন্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা ভাবেন তখন তারও বিচারের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন যে সাতসতীরা আসছে। এবার বলি কি হয়েছিল। বল্লাল গুণ দেখে, কি গুণ দেখে তিনি করেছিলেন জানা নেই, কিন্তু গুণ দেখে তিনি বল্লালী ব্যবস্থাটা সাজিয়েছিলেন। আর দেবীবর ঘটক দোষ দেখে এই কৌলিন্য ব্যবস্থাকে সাজানোর কথা ভাবেন। বল্লালী ব্যবস্থা গুণ দেখে, বল্লাল কোন গুণ দেখেছিলেন কোনো ব্যাখ্যা নেই, কোন গুণ দেখেছিলেন বল্লাল গুণ দেখেননি। বল্লাল নিজের মতো করেই মনে করেছিলেন যে দুটো সময় এসেছে সে হচ্ছে মুখ্য কুলীন, যে 11টায় এসেছে ক্ষত্রিয়, যে 9টায় এসেছে সকাল 9টায় সে হচ্ছে গৌণ কুলীন। বল্লাল এইভাবে সময় বিচার করে, এইটাকেই তার ভাষায় গুণ দেখা, যে ব্রাহ্মণ যদি তার বাউন যদি তার নিত্যক্রিয়া সমাপন করে আসে তাহলে তার দেরি হবে, সেই নিয়মে তিনি এগুলোকে এরম করেছিলেন। কিন্তু এইটা হচ্ছে অবৈজ্ঞানিক। যখন কৌলিন্য মর্যাদা প্রদান করা হচ্ছিল তখনই এদের প্রত্যেকের পরীক্ষা নেওয়া দরকার ছিল। কিরকম পরীক্ষা? একটা কুমড়ো দিয়ে বলার দরকার ছিল হ্যাঁ এই কুমড়োটাকে তুমি একটা মানুষে পরিণত করো, বা একটা পেন দিয়ে বলা উচিত ছিল এই পেনটাকে তুমি এক্ষুনি একটা ইঁদুরে পরিণত করো। এইরকম ধরনের পরীক্ষা দিলেই তারা বোঝা যেত যে আসলে কেউ কৌলিন্য মর্যাদা পাওয়ার যোগ্য কিনা। দেখা যেত এরা প্রত্যেকেই প্রায় কৌলিন্য, মানে এর প্রত্যেকেই ফেল করেছে, কেউ কৌলিন্য মর্যাদা পাওয়ার যোগ্য নয়। তো এই যে কথাগুলো বলা হয় বল্লাল গুণ দেখে ঠিক করেছিলেন, গুণ দেখে নয়। বল্লাল সময় বিচার করে মনে হয়েছিল এরা হচ্ছে ঠিক কাজ করেছে তাই। তো দেবীবর ঘটক করেন কি, এবার দোষ দেখে, দেবীবর ঘটকের কাজটা বরঞ্চ বিজ্ঞানসম্মত, তিনি দোষ দেখতে পেয়েছিলেন যে কৌলিন্য ব্যবস্থার মধ্যে এই কুলীনরা দোষ করছে, সেই দোষগুলো দেখতে পেয়েছিলেন। সেই দোষ দেখে তিনি সাজানো শুরু করেন। কিরম দোষ? দোষগুলোকে ভাগ করলে এরম ভাবে বলা যায়, যে সপ্তসতী দোষের কথা, যে দোষটা বল্লাল বলেছেন সপ্তসতীদের সঙ্গে সম্পর্ক করলে সে সপ্তসতী ভাবান্ন, দেখা গেল কুলীনরা সপ্তসতী বিয়ে করেছে। বল্লাল বলে দিয়েছিলেন বংশজ বিয়ে করলে, কুলীন যদি বংশজ মেয়ে বিয়ে করে তাহলে সঙ্গে সঙ্গে সে বংশজের জায়গায় যাবে। দেবীবর ঘটক দেখেন কুলীন বংশজ বিয়ে করে দিব্যি তার সমাজেতে বা দিব্যি তার জায়গাতে সে কুলীনের জায়গায় কুলীন বলে পরিচয় দিচ্ছে। এইগুলো তার কাছে দোষের বলে মনে হয়েছিল। আবার আরো দেখেছিলেন কোথাও মুসলমানের হাত পড়েছে, সেও কুলীন বলে নিজেকে ঠিকই দাবি করছে। তো দেবীবর ঘটক এইরকম ভাবে কুলীনদের মধ্যে দোষকে বিচার করে তিনি কুলীনদেরকে 36টা মেলে ভাগ করেন। 36টা মেলে ভাগ করেন। এই 36টা মেলের মধ্যে কিছু মেল হচ্ছে খড়দহ মেল,
ফুলিয়া, সর্বানন্দী, আনন্দশেখরী, পণ্ডিত রত্নী, বাঙাল ইত্যাদি বিভিন্ন রকমের মেল হয়, সেই মেলে ভাগ করেন বাউনদের। বলা হয় তাকে দেইবর ঘটকের মেল স্থাপনের পর থেকে কুলীন সমাজে কুলীন বাউনদের মধ্যে মানে সমস্যা আরো বাড়ে। আগে ছিল সংসার পালনের জন্য কুলীনদের ওই পণ নিয়ে, মোটা টাকা পণ নিয়ে বিয়ে করা। এইবার হলো যেটা, যে কুলীন মেয়ে বিয়ে করাটা হলো কুলীন ছেলের জন্য একটা দায় বিশেষ। আর কুলীন মেয়ে কুলীন ছেলের জন্য হলো, কুলীন ছেলের কাছে কুলীন মেয়ে হলো দায়, আর কুলীন মেয়ের কাছে কুলীন ছেলে হলো আশ্রয়। তো এই জিনিসটা হলো কি হলো, দেইবর ঘটক নির্দিষ্ট কয়েকটা মেলকে এক একটা মেলের জন্য সিলেক্ট করে দিলেন, একটা মেলের জন্য কয়েকটা মেল। এর ফলে সর্বদারী বিবাহের পথটা বন্ধ হয়ে গেল, আর ওই রকম ভাবে বিয়ে হবে না। এবার নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বিয়েটা হবে, ফলে প্রত্যেকটা গোষ্ঠীতেই মেয়ে জমতে শুরু করলো। তো দেইবর ঘটক সবই দোষ করেছিলেন? দেইবর ঘটকের কোনো গুণ নেই, গুণ আছে। দেইবর ঘটকও গুণের কাজ করেছিলেন। বল্লালী ব্যবস্থায় বংশজ ছিল হীন, নীচ। তিনি বংশজকে উঁচুতে তোলার ব্যবস্থা করলেন। আগে কুলীন যদি বংশজ মেয়ে বিয়ে করতো তাহলে সঙ্গে সঙ্গে সে বংশজ হতো, কিন্তু দেইবর ঘটকের নিয়ম স্থাপনের পর কুলীন যদি বংশজ মেয়ে বিয়ে করে তাহলে সে আর কখনো বংশজ হবে না, সে সকৃত ভঙ্গ বা ভঙ্গকুলীন হিসাবে পরিচিত হবে। কতদিন পর্যন্ত? 5 পুরুষ থেকে 7 পুরুষ পর্যন্ত ভঙ্গকুলীন। ফলে বংশজ মুখ রক্ষার জায়গা পেল, বংশজ ওপরে ওঠারও জায়গা পেল। বংশজ মেয়েগুলোর এবার অবস্থা ফিরল, অর্থাৎ কুলীন ঘরে যাওয়ার শুরু হলো। আগে কুলীন বংশজ বিয়ে করতে পারত না, কারণ বংশজ বিয়ে করলে তাকে নিচে নামতে হবে। আচ্ছা, এতক্ষণ বলার পর এবার আসল কথায় আসি। রাজা তো নিয়ম তৈরি করে দিলেন, সেই নিয়ম এত কিছু হলো, এত কিছু। তো বল্লাল সেন তো মারা গিয়েছিলেন, লক্ষণ সেনও মারা গিয়েছিলেন, 1206 লক্ষণ সেনের রাজত্ব শেষ। তাহলে এই যে কুলীনরা কৌলিন্য ব্যবস্থা মানছে কিনা এটা দেখবে কে? যে কোনো জিনিস না দেখলে পরে সেই নিয়ম কেউ মানে না। যত কঠোর হবে নিয়ম ভাঙার পরিমাণও তত বেশি হবে। নিজে থেকে নিয়ম জঞ্জালের মতো নিয়ম হলে সেই নিয়ম কেউ মানতে চায় না। যে নিয়ম সমাজের জন্য বোঝা স্বরূপ সেই নিয়ম কেউ মানতে চায় না। ফলে এই নিয়মটা মানানোর ব্যাপারটা কি করে হবে? সেকালে কুলীনের সামনে, কুলীন কেন, ক্ষত্রিয়, গৌণ কুলীন বা যারা রইল, এদের প্রত্যেকের সামনে দুটো জিনিস ছিল বল্লালী ব্যবস্থা ছাড়াও। একটি হচ্ছে শাস্ত্র, যে শাস্ত্র তাকে বলে অহরহ কানের কাছে এইটা শোনায়, যদি তুমি তোমার মেয়েকে 10 বছরের আগে বিয়ে না দাও বা 10 বছরের মধ্যে বিয়ে না দাও, তাহলে মেয়ের যাবতীয় শরীর থেকে যা বেরোবে সেটা পাপ হিসাবে তোমার উপর অর্পিত হবে। এটা ছিল শাস্ত্রের 1 নম্বর কথা। 2 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যদি তুমি তোমার মেয়েকে অপাত্রে দান করো তাহলে সেটা পাপ হিসাবে তোমার বংশের উপর অর্পিত হবে। এই দুটোর বাইরে ছিল বল্লালী ব্যবস্থা, কিন্তু এইগুলো এই শাস্ত্রবাক্য বা বল্লালী ব্যবস্থা এটা কে দেখবে? এই দেখার জন্য ছিল সমাজপতি। সেই পুরনো সমাজে সমাজপতির একটা শক্তিশালী রোল ছিল, এর সঙ্গে ছিল ঘটক দেখবে, সমাজপতি দেখবে। সমাজপতি দেখে ঠিক করে দেবে এ কুলীন কি কুলীন নয়। অর্থাৎ লক্ষণ সেন মারা গেলেন, বল্লাল সেন মারা গেলেন, কিন্তু কৌলিন্য ব্যবস্থাকে টিকিয়ে রাখলো সমাজপতিরা। সেকালে সমাজপতিরা ভীষণ কঠোর হতেন। তাদের এই কঠোরতাকে বিচার করতে গেলে আজকের যুগে এসে বলতে হয় এরা ধান্দাবাজ ছিলেন। সে ধান্দাবাজির কথা পরে, কিন্তু এরা এরকম ভীষণ রকমের কঠোর হতেন। এই কঠোর অবস্থা থেকে তারা এইসব দোষগুলোর কথা লিখেছেন, বলেছেন, কুলাচার্যরা লিখে গেছেন, এবং দোষগুলো দেখা গিয়েছিল। দেইবর ঘটক এইভাবে মেল স্থাপন করেন। তো মেল স্থাপনের পরও সেই সমাজ এগুলো দেখার ব্যাপার এলো, দেখবে। আর একটা চাপ ছিল, এ তো বললাম দুটো জিনিসের কথা, 2 থেকে 3টে। আর একটা চাপ ছিল, সেটা হচ্ছে নিচু যারা বাউন তো একা নয়, বাউনের পরে আছে কায়েস্ত পরে মাইস্য বা এইসব উঁচু জাত বা নিচু জাত যেগুলো রয়েছে, তারা সকলেই ব্রাহ্মণকে ফলো করে, বাউনকে অনুসরণ করে। তা বাউনের মধ্যে অনাচার দেখা গেলে তারা মানবে? তাই বাউন প্রাণপণে চাইতো ব্রাহ্মণ সমাজপতি
তার মধ্যে নিয়মগুলো যেন পালিত হয়, সেই জায়গা থেকে এই নিয়মগুলো এসেছিল এবং কৌলিন্য প্রথা অক্ষরে অক্ষরে পালার ব্যাপার ছিল। ভিডিওটা শেষ হয়ে আসছে, এবার শেষ অংশে আসি। শেষ অংশে এসে বলি, এই কৌলিন্য প্রথার ফলে সমাজের মধ্যে দুটো জিনিস দেখা গেল। দুটো জিনিস বলতে কি, একটি জিনিস হচ্ছে কুলীন ঘরেতে, আগেই বলেছি এগুলো, কুলীন ঘরেতে অনেক মেয়ে আর নিচের দিকে মেয়ে নেই। এখন এই যারা কুলীন মেয়ে, এদের মধ্যে কিছু যেমন খুব ভালো হতো, আবার কিছু ছিল যারা এই কৌলিন্য ব্যবস্থা বা কৌলিন্য প্রথা তার কোনো মূল্যই তারা বুঝত নি। কুলীন হওয়াটা যে সম্মানের, এটা তারা বুঝত নি। রক্ত মাংসে না মেশানোর যে ব্যাপার থাকে, আচার আচরণের মধ্যে যে অতি উন্নত ভাব থাকা দরকার থাকে, এই মেয়েরা সেটা বুঝত নি। ফলে তারা তৈরি করেছিল কৌলিন্য ব্যবস্থা নিয়ে অনেক ধরনের মুখরোচক গল্প, তাদের দিয়েই তৈরি হয়েছে গল্পগুলো। এগুলো ঊনবিংশ শতাব্দীতে সব লেখা হলো, বোঝা গেল, ধরা গেল, এরকম হলো। আগেও ছিল, রামমোহন বিদ্যাসাগর বা আরো বহু লোক আছে যারা এইগুলো নিয়ে নাড়াঘাঁটা করা শুরু করে। দেখা গেল যে তখন সেই সময় এসে দেখা গেল যে এক একটা জায়গাতে কিছু কিছু বাউন আছে যারা 40, 50, 60, 70, 80, 90, 100, 120, 130, 140 এইভাবে বিয়ে করছে। এই বিয়ের জিনিসগুলো তারা নিজেরাই সামনে এসে তাদের এগুলোর ডাটাগুলো দেয়, যে কারণে জানা যায়। তো এগুলো কি জন্য না, কৌলিন্য প্রথার জন্য। সমাজে মেয়ের সংখ্যা বেশি, সে যে কোনো কারণেই হোক বেশি, সে জন্মহার মেয়েদের বেশি হতে পারে, অথবা ছেলেগুলো মরে যায় রোগে, এরকম বিভিন্ন কারণেতে এই জিনিসগুলো হয়েছিল। কিন্তু এর অর্থ এই নয় যে সব ছেলেগুলোই লোভী হতো, সব বাবাই লোভে পড়ে মেয়ের বিয়ে দিত, এমন নয়। জিনিসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমটাই এই ব্যবস্থাটাকে এইভাবে টেনে নিয়ে যেত, এর বেশি আর কিছু নয়। তো কালকে, আচ্ছা যাওয়ার আগে আর একটা কথা বলি, কায়স্থদের ব্যাপারটা বলি। বল্লাল সেন যখন পঞ্চবাউনের গোষ্ঠীকে কৌলিন্য মর্যাদা প্রদান করেন, ঠিক তখনই কায়স্থরাও দাবি করে, কায়স্থরা যখন জানতে পারলো এদের কৌলিন্য দিয়েছে, কায়স্থরা আবার তাদেরকেও কৌলিন্য দিতে হবে। তখন বল্লাল ঠিক করেন যত কায়স্থ আছে সবাইকে তিনি কৌলিন্য মর্যাদা প্রদান করবেন। তো সেই মতো কায়স্থরা আসে বল্লালের কাছে, বল্লালের সভায়। তো বল্লাল সেনের সময় থেকে, এই আদিসুরের সময় থেকে বল্লাল সেনের সময় পর্যন্ত কায়স্থরাও সংখ্যায় বেড়ে তারা অনেক ঘরে পরিণত হয়েছে। বাউন যেমন 56 ঘরে পরিণত হয়েছে, এরাও প্রায় ওই রকম সমসংখ্যক ঘরে পরিণত হয়েছে। তো তারা তাদের সবাই কি দেবেন ঠিক করে তারা আসে। এদের মধ্যে এখানে হয় কি একটা গোল বাঁধে। গোলটা হচ্ছে আর কিছুই না, বাউন আর কায়েতের মধ্যে যে সূক্ষ্ম ঈর্ষার সম্পর্ক, সেইটাই এখানে ধরা পড়ে। বল্লাল সেন পুরুষোত্তম, এই যে যারা চাকর এসেছিল এদের একজন ছিল পুরুষোত্তম। পুরুষোত্তমের যে বংশ, তাকে রাজা বলেন যে তোমার পরিচয় কি, তুমি কার লোক? সে চুপ করে থাকে। আবার তাকে রাজা এই কথা জিজ্ঞাসা করতে, চুপ করে থাকে। তখন রাজা হেসে বলেন, ও বুঝতে পেরেছি, তার মানে তোমরা হচ্ছে এই ব্যক্তির লোক। তখন সে অহংকার করে বলে সেখানে, দত্ত কারো ভিত্ত নয়, সঙ্গে আগমন, বিপ্র সঙ্গে থাকি মোরা, করি পর্যটন। রাজা তার এই কথার মধ্যে ঔদ্ধত্য খুঁজে পান। এই যে আগেই বললো, এই কথার মধ্যে আমি কারো ভিত্ত হয়ে, সে বলছে আমি বেরো ভিত্ত না, তাকে নিচে নামিয়ে দেন। তাকে নিচে কতটা নামিয়ে দেন, সেটা হচ্ছে তাকে মৌলিক কুলীন করে দেন। মৌলিক কুলীন মানে হচ্ছে কুলীনের থেকে তার মর্যাদা কম। মৌলিক কুলীন পরে সিদ্ধ ও সাধ্য এই দুভাগে ভাগ হয়ে যায়। সিদ্ধর মর্যাদা বেশি, সাধ্যর মর্যাদা কম। এবং বল্লালী এই যে কৌলিন্য ব্যবস্থায় যা বললাম, এইগুলি এই কায়স্থদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। অর্থাৎ কেউ নিচে গিয়ে বিয়ে করতে পারবে, নিচে মানে খুব নিচে নয়, একটু নিচে, খুব নিচে নামলে সে কিন্তু তার গুণ মানে সেই জায়গায় পৌঁছে যাবে। আর 36টা মেল, দেবীবর ঘটকের যে 36 মেলের কথা বললাম, সেই 36টা মেল কিন্তু এগুলো এই রাড়ীয় ব্রাহ্মণদের মধ্যে ভাগ হয়েছিল, বারেন্দ্রীয় ব্রাহ্মণদের নয়। বারেন্দ্রীয় ব্রাহ্মণদের আর ধরনের ব্যাপার আছে। মূল বিষয়টা হচ্ছে এইটা, এই 36টা মেল এইখানকার বারেন্দ্রীয় ব্রাহ্মণ এই অঞ্চলে। কৌলিন্য প্রথা এই সব অঞ্চলে বেশি যে জাঁকজমকপূর্ণ ছিল। কিন্তু বলা হয়ে থাকে কৌলিন্য প্রথার যে বিকাশ, সেটা এখানে হলো, পূর্ব বাংলাতেও ছিল।
যাই হোক, আজ এইখানে শেষ করছি। কালকে এসে বাকি অংশটা বলবো যে কৌলিন্য ব্যবস্থার মধ্যে কৌলিন্য ব্যবস্থা নিয়ে 19 শতাব্দী কি দেখা গেল বা কি হয়েছিল সেটা নিয়ে। ধন্যবাদ।